চলো, অনেক দিন পরে চ্যানেলে আসছি, অনেক বছর পরে আসছি। কেন আসছি তার কারণ হচ্ছে এই বছর থেকে যারা 11 সায়েন্সে ভর্তি হবে ঠিক করেছো, তাদের জন্য নতুন ধরনের কোশ্চেন প্যাটার্ন আমাদের কাউন্সিল দিয়েছে যে এরকম কোশ্চেন হবে, এমসিকিউ এসিকিউ অনেকে জেনেও গেছো। তা সেই এমসিকিউ যেহেতু ফার্স্ট টার্ম যেটা হবে সেটা অন্য এমসিকিউ ওপরে, তাই এমসিকিউ এর ওপরে কেমিস্ট্রির আর কি কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনা হবে প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। কিছু সিলেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা আমরা শুরু করব, পরে যতটা করা যায় কতগুলো ক্লাসে সেটা আমরা চেষ্টা করে দেখব, মানে আমি চেষ্টা করে দেখব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তোমাদের স্ক্রিনে নিশ্চয়ই তোমরা কোশ্চেন্সগুলো দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেন্সটা আছে, কোনো দ্রবণের 500 মিলিলিটারে 58.5 গ্রাম NaCl সলিড দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি হবে, চারটে অপশন দেওয়া আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তা এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা আমাকে বের করতে হবে। কোনটা ঠিক বের করার জন্য আমাকে কিভাবে করতে হবে সমস্ত জিনিসটাই আমরা করব। প্রথম হচ্ছে মোলারিটি কাকে বলে। মোলারিটি হচ্ছে 1000 সিসি দ্রবণে কত মোল, হাউ মাচ মোল কি থাকবে, দ্রাব, কত মোল দ্রাব দ্রবীভূত থাকবে, সেটাই হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটি কত হবে, এখানে কি আছে দেখো, 500 ml, mlও যা সিসিও তাই, কিন্তু সেম 500 ml বা 500 সিসিতে কত আছে, 58.5 গ্রাম। এখন 58.5 গ্রাম গ্রামে আছে। NaCl এর সংকেত ওজন কত? NaCl দেখো, একটা হচ্ছে তড়িৎযোজী পদার্থ, তাহলে এটা তো আণবিক ওজন মানবিক গুরুত্ব কথাটা বলতে পারবো না, সংকেত ওজন বলতে হবে। সংকেত ওজন কত? 58.5। তাহলে 58.5 গ্রাম মানে কত মোল? 1 মোল। তাহলে 58 গ্রাম এত সিসি বা এত ml এ NaCl কতটা আছে? NaCl আছে সমান 1 মোল। আর আমরা কি জানি, 1000 সিসিতে যত মোল থাকবে সেটাই হচ্ছে মোলারিটি। তাহলে 1000-এ কত থাকবে? ঐকিক নিয়ম, অঙ্ক, 2 মোল, তাই তো? ঐকিক নিয়মে 2 মোল। তার উত্তর আমাদের কত হবে? 2 মোল। উত্তর কোথায় আছে? বি জায়গাটা সঠিক হবে। ওকে, আচ্ছা, এবার চলো আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব 0.9 গ্রাম পার লিটার। রক্তে গ্লুকোজের মোলারিটি কত? তাহলে মোলারিটির যে সংজ্ঞা সেটা আমরা জেনেছি। কি করে বের করবো তাহলে? গাঢ়ত্ব দেওয়া আছে এত গ্রাম পার লিটার। দেখো কোশ্চেন নাম্বার 2, তাহলে 1 লিটার রক্ত কিন্তু একটা কোলয়েড, যাই হোক, 1 লিটার রক্তে গ্লুকোজ কতটা আছে? গ্লুকোজ আছে কতটা? 0.9 গ্রাম বলেছে। আমরা কি করতে হবে না, ওই 1 লিটার রক্তে গ্লুকোজ কত মোল আছে কি করে বের করব না, গ্লুকোজের সংকেত আমাদের জানতে হবে। গ্লুকোজের সংকেত তোমরা ছোটবেলা থেকে জানো, C6H12O6। তাহলে গ্লুকোজের আণবিক ভর কত বের করতে হবে? আণবিক ভর, মানবিক গুরুত্ব, আণবিক ওজন কত পাচ্ছি আমরা? পড়লে আমরা পাবো 180। তাহলে 180 গ্রাম গ্লুকোজ মানে হচ্ছে 1 মোল। তাহলে 0.9 গ্রাম কত? তাহলে 180 গ্রাম গ্লুকোজ C6H12O6 সমান 1 মোল গ্লুকোজ। ঠিক আছে, তাহলে আমরা বের করতে হবে, মানে আমাদের বের করতে হবে 0.9 গ্রাম। 9 গ্রাম কত হবে? 1/180 ইন্টু 0.9। 0.9 শূন্যটা এখানে নিয়ে নিলাম, 9 দুগুণে 18, 200। 1-এর 200 মোল, 1-এর 200 মোল, 1-এর 200 মানে 0.005। দেখো 5 দুগুণে 10, 0.5, আর হচ্ছে এইটা আসবে
তুমি যদি ভাগ করো এটা তোমাদের আসবে। তাহলে আমরা কি পেলাম, 1 লিটার রক্তে গ্লুকোজ এত গ্রাম আছে, এত গ্রামটা কত পেলাম আমরা, 0.005 মোল। তাহলে গ্লুকোজের মোলারিটি কত হবে, 0.005 মোল। বড় হাতের এম, মোলারিটিকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়, নর্মালিটি থেকে বড় হাতের এম, আর মোলালিটিকে ছোট হাতের। ঠিক আছে, চলো তাহলে 3 নম্বর কোশ্চেন। চলো তাহলে শুরু করা যাক। 3 নম্বর কোশ্চেন, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে একটি যৌগের স্থূল সংকেত CH2O এবং গ্রাম আণবিক ভর দেওয়া আছে 180 গ্রাম। যৌগটির আণবিক সংকেত হলো বলে কি সেটা আমাদের বের করতে হবে। এখন যৌগের সংকেত প্রসঙ্গে বলতে গেলে স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি একটুখানি বুঝে নেওয়া দরকার আছে। কিরকম ভাবে, দেখো একটা যৌগের মধ্যে কি আছে না, কার্বন আছে, আর কি আছে না ধরো হাইড্রোজেন আছে, আর কি আছে না ধরো এই যৌগের কথা বলছি অক্সিজেন আছে। ঠিক আছে, তা পরমাণু সংখ্যার যে অনুপাতগুলো মানে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন আমরা পাচ্ছি ধরো 1:2:1, মানে কার্বন একটা থাকলে হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা আছে, বের করেছি আমরা, দাদা বের করে দিয়েছে আমাদের কাছে। তাহলে এই যৌগটার স্থূল সংকেত কি হবে, CH2O হবে। ঠিক আছে, তো স্থূল সংকেত হলো। আণবিক সংকেত কি করে পাবো, আণবিক সংকেত বের করতে হলে আমাদের অ্যাকচুয়ালি এটা তো অনুপাত বের করেছি, কার্বন কটা আছে, হাইড্রোজেন কটা আছে, অক্সিজেন কটা আছে, বাট অনুপাত তো আমাদের বের করলে হবে না, আমাদের সঠিক সংখ্যাটা বের করতে হবে। ধরো কার্বন কত আছে না, কার্বন যদি 3টে থাকে, হাইড্রোজেনকে কত হতে হবে, 3 দুগুণে 6টা হতে হবে, অক্সিজেনকে 3টে হতে হবে। ধরো কার্বন সাপোজ 4টে হলো, তাহলে হাইড্রোজেনকে কটা হতে হবে, 4 দুগুণে 8টা হতে হবে, অক্সিজেনকে কিন্তু 4টে হতে হবে। অর্থাৎ এর যে আণবিক সংকেত যদি আমরা বলি তখন কি করব, তখন মানে n একটা যৌগ, অর্থাৎ n এর মানটা কত হবে, n এর মান হতে পারে 1 2 3 4, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাই n এর মানটা আমরা বের করব এই যে অঙ্কটা আছে, অঙ্ক থেকে, এবং আমরা এই যে সংকেত যে অপশনগুলো আছে চারটে অপশনের মধ্যে যেটা ঠিক সেটা আমরা ঠিক করে দিতে পারলেই নাম্বার, না পারলে গোল্লা। চলো দেখি কোনটা হচ্ছে। চলো তাহলে আমরা দেখে নিই যে যৌগটা, অর্থাৎ এই যে যৌগটা মানে CH2N এর আণবিক ভর বলা আছে 180 গ্রাম। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, আণবিক ভর যদি 180 গ্রাম হয় তাহলে কার্বনের পারমাণবিক গুরুত্ব কত, 12, হাইড্রোজেনের কত 1, দুটো আছে তাহলে 2 লিখলাম, অক্সিজেনের কত 16 ইনটু 9 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 180 হবে। বা এটাতে কত পাচ্ছি আমরা, দেখো 12 আর 28 30, তাই তো 30 পাচ্ছি, 30 ইনটু n সমান 180, বা n ইকুয়াল টু 180 বাই 30 সমান কত হলো, 328, 6 হলো। তাহলে n এর মানটা 6, n এর মান যদি 6 হয় তাহলে এই যে যৌগটা CH2O, এই যৌগটা তো স্থূল সংকেত, মানে যৌগটা নয়, যৌগটা স্থূল সংকেত ওটা, তাহলে আণবিক সংকেত কত হবে, n এর মানটা 6 বসিয়ে 6 বসালাম, 6 মানে C টা হচ্ছে 6টা, 6 মানে 6 দুগুণে 12, মানে হাইড্রোজেন হয়ে গেল 12টা, 6 মানে অক্সিজেন হয়ে গেল 6টা, তাহলে C6H12O6 কোনটা আছে অপশন, দেখো অপশন আছে C, তাহলে আমাদের উত্তর হবে C। যে ঠিক করবে ফুল মার্কস। এবার এগুলো যখন এমসিকিউ, এই এমসিকিউটা যদি জয়েন্টের হয় তাহলে সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। আর 11-এর তো আগে এমসিকিউতে নেগেটিভ মার্কিং, এমসিকিউ ছিল আগেও, নেগেটিভ মার্কিং ছিল না, আশা করি এবারও থাকবে না। তবে কি করবে না করবে এখন আমাদের উপর নির্দেশিকা আসেনি, যেরকম থাকবে সেরকম হবে, নো প্রবলেম। তবে আমাদের সঠিক করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 4-এরটা তোমাদের কাছে কোশ্চেন চলে গেছে, দেখো স্ক্রিনে, একটি লিখিত স্বাক্ষরের মধ্যে, স্বাক্ষর মানে একটা সিগনেচারের মধ্যে 1 মিলিগ্রাম কার্বন পরমাণু থাকলে স্বাক্ষরটিতে বর্তমান কার্বন পরমাণু সংখ্যা হলো। মানে দেখো আমরা যেখানে পেন দিয়ে সই করি
লিখি আর কি কিছু, সেখানে কি থাকে, কার্বন থাকে, কিন্তু কালো কালি বা যে কালি হোক না কেন, মানে কার্বন একটু থাকে, ঠিক আছে। তা কার্বন পরমাণু কত আছে না, 1 মিলিগ্রাম কার্বন পরমাণু থাকলে স্বাক্ষরটিতে বর্তমান কার্বন পরমাণুর সংখ্যা, মানে 1 মিলিগ্রাম ওজন আছে, তোমাকে বলে দিয়েছে, কে মাপলো সে চিন্তা করতে যেও না। তাহলে কত সংখ্যায় কার্বন পরমাণু আছে, সংখ্যাটা আমাদের বের করতে হবে। কি করে বের করব? কার্বন একটা মৌলিক পদার্থ, এই কার্বন মৌলটার আমরা পারমাণবিক ভর যদি তোমাদের জিজ্ঞেস করি কত, একটু আগে আমরা বের করলাম একটা কোশ্চেনে যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত না 12, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, 1 2 12। আচ্ছা, তাহলে 12 গ্রাম, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী কি জানি, 12 গ্রাম কার্বনের মধ্যে কতগুলো পরমাণু থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু, ঠিক আছে। মানে আমরা বলতে পারি 12 গ্রাম সি এর মধ্যে সি পরমাণুর সংখ্যা কতগুলো থাকবে, যার যা পারমাণবিক ভর, পরমাণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা হবে। তাহলে পারমাণবিক ভর হচ্ছে 12, 12টাকে গ্রামে নিয়ে আসলাম, পারমাণবিক গুরুত্ব তো একক থাকে না, তো আমরা গ্রাম করলাম, গ্রাম পারমাণবিক ভর। তাহলে 12 গ্রাম কার্বনের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যা আমরা কতগুলো পাবো না, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 12 গ্রাম নিয়ে যেত, তাহলে আমরা যদি এটাকে মিলিগ্রাম করি, মিলিগ্রাম করে নিই তাও হবে, দরকার নেই। আমরা 1 গ্রামে কত হচ্ছে 6.022 × 10⁻23/12। আর আমাদের চেয়েছে কত মিলিগ্রাম, কত মিলিগ্রাম, 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম মানে কত গ্রাম, মিলিগ্রাম মানে কত, দেখো 1 কে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে, অর্থাৎ যদি আমরা গুণ করি 1 × 10⁻³ এটা দিয়ে, তাহলে এটার কথা হবে 6.022 × 10⁻23 × 10⁻³/12। তাহলে হিসাব করলে আমাদের আসবে 6.022/12 × 10⁻20। তোমরা জানো পাওয়ারে কি হয়, পাওয়ারে যোগ দিয়ে হয়ে যায় 23 - 3 20 হয়ে গেল, তাহলে 10⁻20। আর এটা যদি আমরা ভাগ করি, যদি ভাবে উপরে শুধু 6 আছে, তাহলে 1 এর 2 মানে 0.5 × 10⁻20। দেখো তো এটা উত্তর কোনটা আছে, 0.5 × 10⁻20। দেখো সি এর উত্তরটার সঙ্গে আমাদের শুধু মিলছে। এবার তোমরা বলবে উত্তরটা স্যার আপনি বসিয়ে দিলেন 0.502 × 10⁻20, আপনি তো স্যার করলেন না। দেখো এইসব কড়াকড়ি যোগ ভাগ করার সময় তোমাদের মানে শেষ হয়ে গেছে আর কি। এসব 5 6 7 8-এ আমরা শিখে এসেছি, কারণ আমাদের এখানে ক্যালকুলেটর ইউজ করতে দেবে 11-এ হয়তো দেবে, 12-এও দেবে, কিন্তু যখন তুমি জয়েন্টে যাবে নো ক্যালকুলেটর উইল বি ইউজড, নো ক্যালকুলেটর ইউজ, কোথাও দেবে না। যেই মেন দাও, অ্যাডভান্স দাও, কোথাও না, নিটে দাও। তাহলে আমরা সেটা অভ্যেস করে নিলে কোনো ক্ষতি নেই তো, আমার তো অপশান দেওয়া আছে, উত্তর আমাদের কাছে দেওয়া আছে, শুধু টিক মারবো আমরা, তাহলে আমাদের পুরোটা করার কোনো দরকার নেই। দেখো উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি কি অনেকটা দূরে দূরে আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। এটা সঠিক উত্তর মানে আমাদের উত্তরটা হচ্ছে কি সি, সিটাই হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। কি আছে, 20 ml 0.5 মোলার HCl এর সঙ্গে 30 ml 0.1 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মিশ্রিত করলে মিশ্র দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব হবে বলে অ্যান্সার দেওয়া আছে। এবার দেখো HCl আর BaOH এটা একটা ক্ষার, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হলে কি হয় জানো নিশ্চয়, লবণ আর জল উৎপন্ন হয়, তাই তো। তো এবার দেখো আমরা কিভাবে জিনিসটাকে করব। আমরা প্রথমে কি করব না, অ্যাসিড হচ্ছে HCl আর ক্ষার হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, তাই তো। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি হবে BaCl2 প্লাস হচ্ছে H2O, BaCl2 আর H2O, এই ব্যালেন্স করা আমাদের হয়ে গেল।
এবার দেখো ব্যালেন্স করার সময় আমরা 20 ml এত মোলারের সঙ্গে 30 ml এত মোলার দ্রবণ মিশ্রিত করা হয়েছে, দ্রবণের গাঢ়ত্ব হবে এত কি, এগুলো বলা হয়েছে। দেখো HCl এর যে গাঢ়ত্ব বেরিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়ত্ব কিন্তু এক নেই, আলাদা আছে। HCl আমাদের দেখো HCl লাগছে দুটো, আর মানে 2 মোল লাগলে এটা 1 মোল লাগছে। HCl 2 মোল লাগলে এটা 1 মোল লাগছে, ব্যাপারটা বুঝতে হবে। HCl পরিষ্কার ব্যালেন্স করলে HCl 2 মোল লাগলে বেরিয়াম হাইড্রোক্সাইড 1 মোল লাগছে। তাহলে আমরা এটা যদি 0.1 মোলার হয়, 0.1 মোলার মানে ধরো 1 লিটারে 0.1 আছে, আর এটা হচ্ছে 0.05 মোলার আছে, কিন্তু লাগবে কত, এটা আমার দুটো লাগবে, তার মানে ইন্টু 2, তার মানে কত হলো 1 মোল 1 মোল করে গেল, 1 মোল করে গেল, মানে এটার 1 মোল গেল, ওটার 1 মোল গেল, বোঝা গেল? এটার 1 মোল আর ওটার 1 মোল গেল, অর্থাৎ আমাদের OH মাইনাসের গাঢ়ত্ব কত হবে। দেখো এই জিনিসটা একটুখানি বুঝতে না পারলে খুব মুশকিল। আচ্ছা আমি অন্যভাবে বুঝিয়ে বলছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে HCl আর বেরিয়াম হাইড্রোক্সাইড মিলে যে BaCl2 আর H2O তৈরি হচ্ছে, এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব কত। দেখো ফার্স্ট অফ অল আমরা জিনিসটা দেখতে পাচ্ছি কি, যে এইটা যদি 1 মোল লাগে এটা 2 মোল লাগবে। এখন ওই কনসেপ্টে আমরা তাহলে এটা 0.1 মোল লাগলে এটা কত মোল লাগবে, 0.1 লাগলে এটা 0.2 লাগবে, ঠিক আছে? কিন্তু আমাদের মোলারিটি আছে এটা 0.05। এখন এই জটিল হিসেবের মধ্যে যদি তুমি যেতে যাও, তাহলে তুমি আলটিমেট অঙ্কটা কিন্তু ভুল করে ফেলবে। কারণ জিনিসটা হচ্ছে বিক্রিয়া কিভাবে হয়, তুল্যাঙ্কের অনুপাতে হয় বা তুল্যাঙ্ক ভারের অনুপাতে হয়, ঠিক আছে? যে কোনো দুটো পদার্থ যখন বিক্রিয়া করে তখন তারা তুল্যাঙ্ক অনুপাতে বিক্রিয়া করে, অর্থাৎ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করে, যেটা কি নরমালিটিতে প্রকাশ করা হয়। এখন নরমালিটি আর মোলারিটি আমরা কিভাবে ইন্টারচেঞ্জ করব, দেখো আমি তোমাদের বলছি। আমাদের এখানে যেটা আছে 20 ml কি 0.05 মোলার HCl। এখন HCl এর যেহেতু তুল্যাঙ্ক ভার 36.5 এবং ওর ক্ষারগ্রাহিতা যেহেতু 1, তাই এর নরমালিটিও যা মোলারিটিও তাই। এটা ইকুইভ্যালেন্ট টু আমরা লিখতে পারি কি না 20 ml ইকুইভ্যালেন্ট টু ইকুয়াল টু 20 ml 0.05 নরমাল HCl। এইটা ইকুইভ্যালেন্ট টু মানে এইটা সমান লিখতে পারি, এইটা নেওয়া যা 20 ইন্টু 0.05 এত ml, ঠিক আছে, 1 নরমাল HCl। গুণ করলে কত হচ্ছে 5 দোকানের 10, কাটাকাটি করতে গিয়ে আমরা এখানে পাচ্ছি সমান চিহ্ন দিয়ে 1 ml 1 নরমাল HCl, এটা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 20 ml 0.05 মোলার HCl নেওয়া যা, আর 1 ml 1 নরমাল HCl নেওয়াটাও একই জিনিস, ঠিক আছে? এবার আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে 30 ml 0.1 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। এই ক্ষারটার ক্ষারগ্রাহিতা কত, এই অম্লগ্রাহিতা কত 2, কারণ OH গ্রুপ প্রতিস্থাপনযুক্ত OH আছে দুটো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি 30 ml 0.1। এটা মানে নরমালিটি যখনই করব তখন কি হবে, নরমালিটিতে করলে আমাদের এখানে যেটা মোলারিটি আছে সেই মোলারিটি থেকে আমাদের কি হবে, নরমালিটি করলে সেটা 2 দিয়ে, যেহেতু ওর অম্লগ্রাহিতা 2 তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ ইনটু 2 এত নরমাল BaOH
উল্টো সমান লিখি 30 ml 0.2 নরমাল বেরিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট আমরা লিখতে পারি, এটা গুণ করে দিচ্ছি, মানে 30 ইন্টু 0.2 এত ml 1 নরমাল বেরিয়াম হাইড্রোক্সাইড সমান 3 গুণ 6 ml 1 নরমাল বেরিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো তোমার কাছে তুমি ইমাজিনারি ভাবো যেটা তুমি নিয়েছিলে সেটা বাদ দিয়ে তুমি 1 মোলার 1 নরমাল HCl 1 ml 1 নরমাল HCl আর ওটা 6 ml 1 নরমাল BaOH2 দিয়েছো বিক্রিয়া করতে। বিক্রিয়া করার সময় কি করবে, এইটা কম আছে এটা বেশি আছে, তাহলে HClটা পুরোপুরি বিক্রিয়া করে যাবে আর বেরিয়াম হাইড্রোক্সাইড কিছুটা থেকে যাবে। কতটা থাকবে? 5 ml থেকে যাবে। কি রকম থাকবে? 5 ml, মানে এটা 6 ছিল, এটা 1 আছে, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 হলো। 5 ml 1 নরমাল BaOH2 এটা দ্রবণে থেকে যাবে। কিন্তু অ্যাকচুয়াল তো দ্রবণে এসব নেই। অ্যাকচুয়াল দ্রবণে কি আছে? দ্রবণে অ্যাকচুয়ালি আছে হচ্ছে 20 আর 30 মোট 50 ml। তাহলে সেই দ্রবণে বেরিয়াম হাইড্রোক্সাইডের আমরা যদি ভাবি যে V1 কত, মানে ভলিউমটা প্রথম কত ছিল? 20 ছিল আর এটা 30 ছিল, মানে তাহলে কত হলো? 50 ml হলো, 50 ml। তাহলে এই ভলিউমটা তো 5 নয়, ভলিউমটা 50 এ বেরিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি কত আমরা বের করব। কিভাবে? V1S1 সমান V2S2 করলে পাচ্ছি S1 সমান হচ্ছে V2S2 বাই V1, 5 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 50, তাই তো? মানে হচ্ছে 0.1 নরমাল, 0.1 নরমাল। অর্থাৎ আমরা যে বেরিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি পেলাম সেটা হচ্ছে 0.1। তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি যদি 0.1 হয় তাহলে বেরিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? মোলারিটি কত হবে? অর্ধেক হয়ে যাবে, 0.1 ডিভাইড বাই 2 0.05 মোলার। ঠিক আছে? এখন দেখো বেরিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলে মানে একটা অণুতে ভাবো, ফার্স্টে একটা অণুতে কটা OH আছে? 2টো আছে। মোলার মানে মোলের সংখ্যা, ঠিক আছে? তাহলে কতগুলো থাকবে? মানে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কত হবে? মোলারিটি যা আছে তাকে আবার 2 দিয়ে গুণ হবে। গুণ করলে কত হচ্ছে? 0.1 মোল পার লিটার, 0.1 মোল পার লিটার। এটাই আমাদের উত্তর হবে। এই উত্তরটা কত নম্বরে আছে আমাদের? উত্তরটা আছে আমাদের ডি নম্বরে আমাদের উত্তরটা আছে। তাহলে উত্তরটা আমাদের সঠিক হবে হচ্ছে ডি। অঙ্কটা একটু প্রথম কঠিন লাগতে পারে অনেকের কাছে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে। এটা ভালো করে দেখে নেবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা দেখি 6 নম্বর কোশ্চেন কি আছে? কার্বন ডাই অক্সাইডে কার্বনের শতকরা পরিমাপ হলো। দেখো কার্বন ডাই অক্সাইড CO2 এর আণবিক ভর কত? দেখো আণবিক ভর তোমরা সবাই জানো, আমি 44। তাহলে 44 গ্রাম CO2 তে কার্বন আছে, এটা খুব সোজা, কার্বন আছে সমান হচ্ছে কত? 12 গ্রাম। 1 গ্রামে কত? 100 গ্রামে কত? তাহলে 100 গ্রামে কত থাকে? 12/44 ইনটু 100। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। এখন উত্তর অনেকগুলো আছে, উত্তর আমাদের ভাগ করার কোনো যন্ত্র নেই। 3 × 4 = 48, 4 25, মোটামুটি 25-এর একটু কম হবে এরকম উত্তরটা আমাদের আসবে, বা 25-এর একটু বেশি হবে এরকম উত্তরটা আসবে। অর্থাৎ আমাদের উত্তরটা এ হচ্ছে না, সি হচ্ছে না, এ আর সি আমাদের হবে না, তাই না? এ আর সি আমাদের হবে না। তাহলে উত্তরটা কি হবে? 4/48, 4 তো হচ্ছে না, 4-এর কম। আমাদের কিছুটা করতেই হবে। 4 11 করলাম, 4 25 100, তো 100
তার মানে এখানে আমরা 1.25, 25-এর জাস্ট একটু বেশি হবে, মানে আমরা 27.27 এটাকে রাখবো। 28.7 এটা কখনো হবে না উত্তর। তোমরা একটু উত্তরটা করে দেখে নেবে উত্তরটা কত আসছে। উত্তরটা আমরা এখানে করে একবার দেখছি। 27.87 আসার কথা, দেখা যাক। উত্তর হচ্ছে 12 ইন্টু 25 ডিভাইডেড বাই 11, 27.27। দেখো এটা আমাদের উত্তর আসছে। অ্যাকচুয়ালি এই যে অ্যান্সারটা আমাদের আরেকটু রেঞ্জটা বেশি যদি দিত, একটা 27.7, একটা পরেরটা 28 যেটা আছে ওটা 38 দিলে আমাদের কোনো সমস্যা থাকতো না, তাহলে আমরা ইজিলি বসাতে পারতাম। তা একটা কিন্তু অনেকটা 1.5 পয়েন্ট, সেই জন্য আমরা প্রথমটাই নিলাম, কারণ অতটা হবে না। তা হয়ে গেল এটা। এরপর আসছি আমরা 7 নম্বর। 6.5 গ্রাম পিবিও এবং 3.2 গ্রাম HCl বিক্রিয়ায় কত মোল লেড টু ক্লোরাইড উৎপন্ন হবে? দেখে নাও। দেখো পিবিও প্লাস পিবিও এর সঙ্গে কি হচ্ছে? পিবিও এর সঙ্গে হচ্ছে HCl এর বিক্রিয়া হচ্ছে। HCl কি তৈরি হবে? PbCl2। জানো তো লেড ক্লোরাইড যখন তুমি অদক্ষেপ প্র্যাকটিক্যালে করবে, দেখবে নিডলের মতো সাদা সাদা লম্বা লম্বা অদক্ষেপ পাওয়া যাবে, সাদা একদম। PbCl2 প্লাস হচ্ছে H2O, এই আমাদের বিক্রিয়াটা হবে। তা এই বিক্রিয়াতে আমার দেখো কি করতে হবে। 6.5 গ্রাম বলেছে পিবিও, 6.5, আর HCl কতটা বলেছে? 3.2। HCl বলেছে 3.2 গ্রাম HCl এর বিক্রিয়ায় কত মোল লেড টু ক্লোরাইড উৎপন্ন হবে? লেড টু ক্লোরাইডটা এটা কত মোল সেটা আমাদের জানতে চেয়েছে। দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে লেডের যে পারমাণবিক ভর সেটা আমাদের জানতে হবে। কত লেড এখানে যেহেতু দেয়া নেই লেডের পারমাণবিক ভর, লেডের পারমাণবিক ভর কত আছে? লেডের পারমাণবিক ভর কত আছে আমরা এটা দেখে নিচ্ছি। পিবি এর পারমাণবিক ভর কত আছে? এবার পিবি এর পারমাণবিক ভর কত আছে দেখে নিয়ে আমরা HCl এর পারমাণবিক ভর কত, মোল কত করলে আমাদের বেরিয়ে যাবে। দেখো 3 HCl যেটা আছে, HCl এর আণবিক ভর কত? ভর হচ্ছে 35.5 আর 34.5। তাহলে 3.2 গ্রাম মানে কত সেটা আমরা দেখব। তাহলে 3.2 গ্রাম HCl মানে সমান হচ্ছে তাহলে কত মোল? 3.2 বাই 36.5, এত মোল হবে আমাদের। হ্যাঁ, এত মোল হবে। মোলটা আমাদের কত আসছে? দেখো এই ধরনের অঙ্ক জয়েন্টে দেবে না, ঠিক আছে? মানে দেবে না বলা ভুল, এরকম দিলে অপশন যদি সেরকম না থাকে, আর সেরকম আমরা এখন ক্যালকুলেটর ইউজ করিনি। এবার আমরা পিবিও এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর কত? আণবিক ভর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের হচ্ছে পিবি হচ্ছে অক্সিজেনের সৌর পারমাণবিক গুরুত্ব, আর পিবি এই পিবি হচ্ছে 207, সমান আমরা কত পাচ্ছি? সমান পাচ্ছি 223। তাহলে 6.5 গ্রাম পিবিও সমান কত মোল হচ্ছে? তাহলে 6.5 223 এত মোল। দেখো এমন একটা অঙ্ক দিয়েছে যে অঙ্ক আমাদের উইদাউট ক্যালকুলেটর আমরা অঙ্কটা কিন্তু করা সম্ভব নয়, আমাদের তাহলে ক্যালকুলেটর ইউজ করতেই হবে। আমরা দেখে নিই কত আসছে। 3.2 ডিভাইডেড বাই 36.5, 0.0876 মোল, আর এটা হচ্ছে 6
0.5 ডিভাইডেড বাই 223 0.0291 এটা সমান আমরা লিখে 0.03 লিখে দিতে পারি, আর এটা সমান আমরা অলমোস্ট লিখতে পারি 0.09 লিখে দিতে পারি, ঠিক আছে? তো মোল লিখে দিতে পারি। তাহলে এই যে মোল PbCl2 কত মোল তৈরি হবে দেখো পরিষ্কার, এইটা তাহলে আমরা পেয়েছি 0.03 মোল, আর এটা পেয়েছি 0.09 মোল। হ্যাঁ, এটা মোলে পেয়েছি আমরা। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটার 1 মোল, এটা 2 মোল লাগবে। এটা যদি তাহলে 0.3, এটা 0.6 মোল লাগবে, ঠিক আছে? তাহলে PbCl2 কত তৈরি হবে? 0.03 মোলই তৈরি হবে। তাহলে PbCl2 কতটা তৈরি হবে? 0.029 বা 03 মোল। বুঝতে পেরেছো এটা কেন? তাহলে PbCl2 যেটা তৈরি হবে, PbO থেকেই তো Pbটা যাবে, অন্য কোথাও যাবে না। তাহলে এটা কত হবে? 0.0291, মানে সেই 0.03, যেটা আমার উত্তর কার সঙ্গে মিলছে? আমাদের উত্তরটা মিলছে হচ্ছে বি এর সঙ্গে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে বি। ওকে, তো এখানে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে PbO আর HCl মিলে PbCl2 তৈরি হচ্ছে। PbO আছে কম, আর এটা HCl বেশি আছে, যে কোনো সমান সমান তো দেওয়া সম্ভব না, কম বেশি তো হবেই। PbO 1 মোল লাগলে এটা 2 মোল লাগছে, তাহলে PbO 0.03 লাগলে এটা 0.06 লাগবে, তাহলে কিছুটা থেকেই যাচ্ছে। Pb যেটা আছে PbCl2, এটা 0.03 হলে এখানেও তো 0.03 Pb পাচ্ছি আমরা, তাহলে এই যে PbCl2 কতটা তৈরি হবে? 0.03 বা 0.029, ঠিক আছে? এরপর 8এরটা চলে আসছি আমরা। 8 নম্বর, 20 লিটার প্রোপেন 20 লিটার প্রোপেন এর সম্পূর্ণ দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের আয়তন হল। অক্সিজেনের আয়তন কত হবে? 20 লিটার প্রোপেনের সম্পূর্ণ দহনের ফলে প্রোপেনের অক্সিজেনের আয়তন কতটা হবে? প্রয়োজনীয় অক্সিজেনের আয়তন দেখো, প্রোপেন মানে কি? C3H8, এটা হচ্ছে প্রোপেন। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের বিক্রিয়া হলে কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে আর জল হবে। এটা তোমাকে ফার্স্টে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এখানে তাহলে আমাদের 3 দিতেই হবে, 3 দিলাম। 3 দেওয়ার পরে এখানে আমাদের কত হবে? 8 আছে, 4 দিলাম, তাই তো? 4 দিলাম, তাহলে 4 দুটো হাইড্রোজেন মিলে গেছে, অক্সিজেন কটা হয়েছে? 4টে, আর 6টা, 4 আর 6 হচ্ছে 10টা, তাহলে এখানে 5 দিয়ে দিই, তাহলে মিটে গেল, ঠিক আছে? 5 ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্সটা তাহলে আমাদের ফার্স্টে করতে হবে। ব্যালেন্স করার পরে 20 লিটার প্রোপেনের সম্পূর্ণ দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের আয়তন, যদি সমচাপ ও তাপমাত্রায় নেওয়া হয় তাহলে সমসংখ্যক সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তাহলে এটা যদি অণু যদি 1 হয়, এটার 5 গুণ লাগবে, ঠিক আছে? তাহলে এটা যদি 20 লিটার নেওয়া হয়, এটা যদি 20 লিটার নেওয়া হয়, এটা কত লিটার নিতে হবে? 100 লিটার। 5 × 20, 100 লিটার অক্সিজেন নিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 100 লিটার। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো, তোমাদের ভালোভাবে বুঝতে হবে জিনিসটা। কি বুঝতে হবে? অ্যাভোগাড্রোর সূত্র তোমরা পড়েছো। কি অ্যাভোগাড্রোর সূত্র? সমচাপ উষ্ণতায় সমসংখ্যক সকল গ্যাস সমসংখ্যক অণু থাকে। মানে একই চাপ উষ্ণতায় যে কোনো গ্যাস তুমি নাও না কেন, অণুর পরিমাণ কিন্তু সমান থাকবে যদি তুমি আয়তনটাকে সেম রাখো। তাহলে এখানে উল্টোটা, মানে আমরা সমান সংখ্যক পরমাণু অণু নিচ্ছি, তাহলে আয়তনটা সেক্ষেত্রে সেই অনুপাতে হবে। বোঝা গেল? এটা যদি 20 লিটার হয়, তাহলে এটা যদি একটা অণু থাকে বা 1 মোল থাকে, তাহলে এটা 5 মোল হতে গেলে এর 100 লিটার লাগবে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনটা। একটি ধাতব অক্সাইডে ওজন হিসেবে 60% ধাতু আছে। দেখো, অক্সাইডের মধ্যে ধাতু আছে আর অক্সিজেন আছে। তাহলে অক্সাইডের যদি ধাতু 60% থাকে, অক্সিজেন কতটা থাকবে? 100 থেকে বিয়োগ হবে। দেখো, তাহলে ধাতব অক্সিজেনে আমাদের ধাতু আছে হচ্ছে 60%, এটা হচ্ছে ধাতু। তাহলে অক্সিজেন কত আছে? অক্সিজেন থাকবে কত?
60% ধাতু থাকলে অক্সিজেন ও থাকবে কত 100 মাইনাস 60% সমান হচ্ছে 40% ধাতু থাকবে, অক্সিজেন থাকবে। তাহলে তুল্যাঙ্ক বার নির্ণয় করতে হবে, কিভাবে করব? পার্সেন্টেজ হিসেবে যাই থাকবে অসুবিধা নেই। তাহলে আমরা 40 গ্রাম অক্সিজেন এর সঙ্গে যুক্ত ধাতু, কতটা ধাতু যুক্ত আছে? তাহলে 60 গ্রাম যুক্ত আছে। তাহলে একের সঙ্গে কত আছে? একের সঙ্গে আছে 60/40 গ্রাম, তাই তো? তুল্যাঙ্ক ভার সঙ্গে আমরা কি জানি? 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে 8 গ্রাম কতটা যুক্ত থাকবে সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। 40 5 8 40 5 12 60 সমান 12। তাহলে তুল্যাঙ্ক ভার কত হলো? অ্যানসার কত? 12। তাহলে তুল্যাঙ্ক ভার হয়ে গেল আমাদের 12। আনসার তাহলে কোনটা আমাদের? বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বি। আজকের জন্য এটুকুই থাক, নেক্সট ডেতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।